আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগতম জানাচ্ছি ফিজিক্স এমসিকিউ সলভিং কোর্স পিপ কোর্সের আজকে 14তম পর্বে। আজকে আমরা কারেন্ট ইলেকট্রিসিটি নিয়ে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, সো একটু করে বলো তোমরা সব কিছু ঠিকঠাক আছে কি না। ঠিক আছে, ওকে, সব কিছু ঠিকঠাক থাকলেই হবে। আর আমাদের তো এখন আর শেয়ার করার দরকার পড়বে না, কারণ এখানে শেয়ার করার অপশনটাও নাই। ঠিক আছে, ওকে। তাহলে দেখো আমরা শুরু করে দিই আমাদের আজকের লেকচার 14 পিপ কোর্সের কারেন্ট ইলেকট্রিসিটি নিয়ে। ওকে, লেকচার 14 ফিজিক্স এমসিকিউ কোর্স। কোন চ্যাপ্টার পড়াবো আজকে? চলতরিৎ। ওকে, কারেন্ট ইলেকট্রিসিটির উপর 3টা ক্লাস হবে, 3টার মধ্যে আজকে হচ্ছে একটা ক্লাস। আচ্ছা, সো আমি আবার বলি, আমরা এর আগে ফিজিক্স এমসিকিউ সলভিং কোর্সে ভেক্টর কভার করেছি, ডাইনামিক্স কভার করেছি, নিউটনের মেকানিক্স কভার করেছি। অর্থাৎ ফার্স্ট পেপারের প্রথম চ্যাপ্টারগুলো কভার করা শেষ। এরপর সেকেন্ড পেপারে থার্মোডাইনামিক্স কভার করেছি। এখন আমরা চলতরিতে আছি। ওকে, কারেন্ট ইলেকট্রিসিটি বা চলতরিতে আছি। তাহলে লেকচার 14 ফিজিক্স এমসিকিউ কোর্স চলতরিৎ। আজকে চলতরিতের ফার্স্ট ক্লাস। চলতরিতের উপর 3টা ক্লাস হবে আজকে, ফার্স্ট ক্লাস। ওকে, আচ্ছা, সো চলতরিতে আজকে কোন টপিকগুলো দেখব সেটাই দেখি। আজকে আমরা দেখব বেসিক্যালি চলতরিতের উপরে 2টা টপিক দেখব আজকে। একটা হচ্ছে তড়িৎ প্রবাহের সমীকরণ ও অন্যান্যদের সাথে রিলেশন, এটা আজকে দেখব। আরেকটা জিনিস দেখবো আজকে, সেটা হচ্ছে ক্ষমতা। ক্ষমতা না বলে তড়িৎ ক্ষমতা বললে একটু বেশি ভালো হয়, কারণ আমরা যেহেতু চলতরিৎ পড়ছি, তড়িৎ ক্ষমতা বলবো। আমরা কি বলবো? তড়িৎ ক্ষমতা। ঠিক আছে, যেহেতু আমরা চলতরিৎ পড়ছি, তড়িৎ ক্ষমতা বলবো। আজকে তড়িৎ প্রবাহের সমীকরণ এবং অন্যান্যদের সাথে রিলেশন দেখব, এবং এটার উপর ভিত্তি করে এমসিকিউ দেখব, তড়িৎ ক্ষমতা, এই 2টা কনসেপ্ট দেখব। ঠিক আছে, এখন প্যারা নেওয়ার কোনো দরকার নাই। আমি একটু পরে এগুলো আবার ইলাবোরেটলি লিখে দিচ্ছি, আমাদের বইয়ের সাথে মিলিয়েও দিচ্ছি। ঠিক আছে, জাস্ট হেডিংটা দিয়ে রাখলাম, তড়িৎ প্রবাহের সমীকরণ এবং অন্যান্যদের সাথে রিলেশন, তড়িৎ ক্ষমতা। আচ্ছা, সো আমরা যখন আমাদের বইয়ে যাব, আমাদের বইয়ের মধ্যে আমরা দেখতে পাবো আমাদের একদম চলতরিৎ এই অধ্যায়ে একদম শুরুতে লেখা আছে রোদের সাথে তড়িৎ প্রবাহ, রোদের সাথে তাপমাত্রা সম্পর্ক। রোদের সাথে তাপমাত্রা আমাদের বই একদম শুরুতে লেখা আছে। তাহলে এই যে রোদের সাথে তাপমাত্রা দিয়ে আমাদের বই একদম শুরুতে যে কনসেপ্ট আছে, সেটা কিন্তু আমরা বেসিক্যালি এখান থেকে পড়ব। আচ্ছা, তারপরে আমাদের বইয়ে এরপরে যদি আমরা আরেকটু যাই, আমাদের বইয়ে আমরা দেখতে পাবো যে তারণ বেগের কিছু ব্যাপার স্যাপার আছে। তারণ বেগের ব্যাপার স্যাপার, এই তারণ বেগের ব্যাপার স্যাপারগুলো আমরা আমাদের বইয়ে আছে, শুরুতেই আমরা পড়ে নিব আজকে। ঠিক আছে, তড়িৎ ক্ষমতা হচ্ছে এরপরে, তারণ বেগের পরে আমাদের বইয়ে তড়িৎ ক্ষমতা আছে, আমরা সেই তড়িৎ ক্ষমতাটা পড়ব। সো দেখো, আমরা আমাদের একেবারে বইয়ের সিরিয়ালে যাচ্ছি। চলতরিৎ এই চ্যাপ্টারটা যখন তুমি ওপেন করবে এবং পড়া শুরু করবে, তুমি একদম প্রথমেই রোদের সাথে তাপমাত্রার সম্পর্ক পাবে, তারপরে তুমি তারণ বেগের ব্যাপার স্যাপার পাবে, তারপর তুমি তড়িৎ ক্ষমতা পাবে। সো আমাদের বইয়ে যেই 3টা টপিক সিরিয়ালি আছে প্রথম দিকে, ওই 3টা টপিক নিয়ে বেসিক্যালি আজকে। ঠিক আছে, তো আমি একটু আমার মতো করে সাজিয়ে লিখেছি, বললাম তড়িৎ প্রবাহের সমীকরণ পড়াবো, অন্যান্যদের সাথে রিলেশন পড়াবো। এই জিনিসটা পড়ানোর মধ্য দিয়ে 2টা কভার হবে, বইয়ের প্রথম 2টা টপিক কভার হবে। এরপর তড়িৎ ক্ষমতা পড়াবো, বইয়ের 3 নম্বর টপিকটা কভার হবে। অর্থাৎ বইয়ের শুরুর দিকে যা আছে ওইসবের উপর আজকে আমাদের লাইভ ক্লাসটা হবে। ঠিক আছে, তো খুবই ইম্পর্টেন্ট। আজকে আমরা বেশ কিছু টেকনিক দেখবো কিভাবে খুব ফাস্ট এমসিকিউ অ্যান্সার করতে হয়। আর হচ্ছে যারা লাইভ ক্লাস করে না, লাইভে থাকে না, আমরা কিন্তু তাদেরকে গ্রুপে রাখবো না। আজকেই গ্রুপে আমরা কি করব, যারা লাইভ ক্লাস করছে না তাদেরকে বের করে দিব, এবং হয়তো যারা লাইভ ক্লাস করতে চায় ওইরকম 10-12 জনকে আমরা গ্রুপে হয়তো ইনক্লুড করব। ঠিক আছে, এবং যারা লাইভ ক্লাস করছে না তাদেরকে গ্রুপ থেকে আস্তে করে রিমুভ করে দেওয়া হবে। ঠিক আছে, আমরা আজকে চেক করব কারা কারা লাইভ ক্লাস করেছে, আর যারা করেনি এদেরকে বের করে দিব। আজকে একটা সিস্টেমের মধ্যে দিয়ে আমরা অ্যাটেন্ডেন্সটা নিব। ওকে, আচ্ছা,
ঠিক আছে, তাহলে এবার আমরা একটু করে দেখব এই ব্যাপারটা। সো তড়িৎ ক্ষমতা আর হচ্ছে তড়িৎ প্রবাহের সমীকরণ ও ননদের সাথে রিলেশন, এই ব্যাপারগুলো একটা একটা করে আমরা দেখব। আচ্ছা, তাহলে চলো দেখে আসি। তো একদম প্রথমে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে তড়িৎ প্রবাহের সমীকরণ। তড়িৎ প্রবাহের 3টা সমীকরণ এই চ্যাপ্টারে পাওয়া যায়। তড়িৎ প্রবাহের 3টা সমীকরণ এই চ্যাপ্টারে আমরা মোটামুটি পাওয়া যায়। 1 নম্বর সমীকরণটা দেখতে কেমন দেখো। তড়িৎ প্রবাহের একদম 1 নম্বর সমীকরণ হচ্ছে I তড়িৎ প্রবাহ ইজ ইকুয়াল টু চার্জ ডিভাইডেড বাই সময়। তাহলে তড়িৎ প্রবাহ সমান হচ্ছে চার্জ ডিভাইডেড বাই সময়। এটাকে আমরা ক্যালকুলাসের ভাষায় যদি লিখতে চাই তখন আমরা লিখতে পারি I ইজ ইকুয়াল টু ডি কিউ ডিটি। সেটা হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহের 1 নম্বর সমীকরণ, I ইজ ইকুয়াল টু ডি কিউ ডিটি, অর্থাৎ চার্জ ডিভাইডেড বাই সময়। আচ্ছা, তারপর তড়িৎ প্রবাহের 2 নম্বর যে রিলেশনটা আমরা এখানে পাই, তড়িৎ প্রবাহের 2 নম্বর রিলেশনটা হচ্ছে I ইজ ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই আর। এটা হচ্ছে ওহমসের সূত্র, ভোল্টেজ ডিভাইড বাই রেসিস্ট্যান্স। এটা হচ্ছে তড়িৎ প্রবাহের 2 নম্বর ইকুয়েশন, ওহমসের সূত্র। আচ্ছা, 3 নম্বর যে সম্পর্কটা আমরা এখানে পাই সেটা হচ্ছে I তড়িৎ প্রবাহ ইজ ইকুয়াল টু এন এ ভি ই। I ইজ ইকুয়াল টু নেভি, এবং এটা হচ্ছে তারণ বেগের সূত্র। এখানে ভি হচ্ছে বেগ, তারণ বেগ, সেটা হচ্ছে তারণ বেগের সমীকরণ বা তারণ বেগের সূত্র। আমরা প্রথমেই বলেছিলাম যে তড়িৎ প্রবাহের সমীকরণগুলো পড়ব এবং অন্যান্যদের সাথে সম্পর্কটা দেখব। আমরা তড়িৎ প্রবাহের সমীকরণ পড়লাম এবং এতে আমরা দেখতে পাচ্ছি চার্জের সাথে সম্পর্ক, আমরা দেখতে পাচ্ছি রোধের সাথে ভোল্টেজের সাথে সম্পর্ক, আমরা দেখতে পাচ্ছি তারণ বেগের সাথে সম্পর্ক। তাহলে যখনই আমাকে তারণ বেগ এই শব্দটা বলবে তখনই আমরা এই সম্পর্কটা নিয়ে আসব। যখনই আমাকে হয় ভোল্টেজ মানে বিভব অথবা আমাকে রোধের কথা বলবে তখনই আমি এই সমীকরণটাকে নিয়ে আসব। যখনই আমাকে চার্জের কথা বলবে তখনই আমি এই সমীকরণটাকে নিয়ে আসব। তাহলে তড়িৎ প্রবাহের সমীকরণ হচ্ছে এই 3টা, আরও আছে, বাট আমাদের এই 3টা জানলেই আমাদের বইয়ে মোটামুটি হয়ে যাবে। সো এই যে 3টা তড়িৎ প্রবাহের সমীকরণ আছে এবং অন্যান্যদের সাথে তাদের রিলেশনটা এখানে দেখানো হয়েছে। তড়িৎ প্রবাহের সাথে চার্জের রিলেশন, তড়িৎ প্রবাহের সাথে বিভব বা রোধের রিলেশন, তড়িৎ প্রবাহের সাথে তারণ বেগের রিলেশন। ঠিক আছে? আচ্ছা, ওকে। সো এই হচ্ছে তড়িৎ প্রবাহের সাথে অন্যান্যদের রিলেশন। সো এই যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার লিখে রাখো, তড়িৎ প্রবাহের সাথে অন্যান্যদের রিলেশন। হেডিং দাও সবাই, তড়িৎ প্রবাহের সাথে অন্যান্যদের রিলেশন। ওকে, তড়িৎ প্রবাহের সাথে অন্যান্যদের রিলেশন, হেডিং দাও, তড়িৎ প্রবাহের সাথে অন্যান্যদের রিলেশন। আমরা আজকে চেক করব তোমরা কারা কারা ক্লাস করছো, যারা করছে না তাদেরকে বের করে দিব। ঠিক আছে? এবং আমরা কিন্তু ক্লাসের শেষের দিকে একটা ব্যবস্থা বা মাঝখান দিকে একটা ব্যবস্থা নিব এবং ওই ব্যবস্থার মধ্য দিয়ে যারা ক্লাস করছে না তাদেরকে বের করে দিব, রাখবো না। ওকে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এবার আমরা একটা একটা করে অ্যানালাইসিস করব। প্রত্যেকটি ইকুয়েশনটাকে অ্যানালাইসিস করব। এই যে এই ইকুয়েশনটাকে অ্যানালাইসিস করব, এটাকে অ্যানালাইসিস করব, এটাকে অ্যানালাইসিস করব। একটা একটা করে সবগুলো ইকুয়েশনকে আমরা অ্যানালাইসিস করা শুরু করব। ওকে, ঠিক আছে, তাহলে চলে আসো। আমরা অনেকেই আছি চলতড়িৎ চ্যাপ্টারটা হয়তো এখনো শুরু করি নাই। সো যারা শুরু করো নাই, শুরু করতে পারো, নিজেরা শুরু করতে পারো, অথবা আমার পেইড ব্যাচে পড়তে পারো। আমাদের পেইড ব্যাচে এখানে তো এমসিকিউ কোর্স, একটা কনসেপ্ট পড়াবো, এমসিকিউ করাবো, 3টা ক্লাস একটা চ্যাপ্টারের উপরে। পেইড ব্যাচে একটা চ্যাপ্টার 1 মাস, 1.5 মাস বা 2 মাস ধরেও পড়ানো হয়। যেমন চলতড়িৎ এখন 2 মাস ধরে পড়ানো হচ্ছে। সো কারো যদি এই চলতড়িৎ অন্য কোথাও না পড়ে থাকো এবং তোমার যদি মনে হয় তুমি নিজে টানতে পারছো না, তুমি পড়তে পারো। ঠিক আছে? ওকে, এটা বলে রাখলাম, জাস্ট তোমাকে একটা ভালো সাজেশন দিলাম সেই জন্য। তুমি যদি নিজে টানতে না পারো বা অন্য কোথাও না পড়ে থাকো তাহলে আমার কাছে পড়তে পারো। আর যদি তোমার আমার পিপ কোর্স দিয়েই এনাফ হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, তোমাকে মোবারকবাদ। এবার দেখো আমরা তাহলে একটা একটা করে ইকুয়েশনগুলো দেখি। 1 নাম্বার ইকুয়েশন কি ছিল? 1 নাম্বার ইকুয়েশনটা ছিল তড়িৎ প্রবাহের সাথে চার্জের সম্পর্ক, I = dq dt। এই সম্পর্কটা ছিল। এটা কিসের সম্পর্ক বলো তো? এটা হচ্ছে তড়িৎ প্রবাহের সাথে চার্জের সম্পর্ক, তড়িৎ প্রবাহ ও চার্জ। আচ্ছা, ঠিক আছে, ওকে, ভালো কথা। এখন কথা হচ্ছে এখান থেকে আমাদের কি ধরনের প্রশ্ন আসতে পারে? খুব চমৎকার প্রশ্ন আসতে পারে। যখনই ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন তুমি দেখতে পাবে, আমি লিখে রাখছি, যখনই তুমি ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশনের দেখা পাবে, অর্থাৎ কোনো সমীকরণে ডিফারেন্সিয়েশন
এবং ইন্টিগ্রেশনের দেখা তুমি যদি পাও, তাহলে কার কার দেখা পেলে, ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনের দেখা যদি তুমি পাও, তাহলে অবশ্যই সেখানে ফাংশন দেখতে পাবে। তাহলে যেখানেই ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন থাকবে সেখানেই বেসিক্যালি তুমি ফাংশনের দেখা পেয়ে যাবে। ফাংশন ছাড়া ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন দিয়ে কোনো লাভ নেই, হয় না। সো যেখানে তুমি ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের গন্ধ পাবে সেখানে তুমি ফাংশনের গন্ধ পাবে, এবং তোমার প্রশ্নগুলো ফাংশন আকারে থাকবে, ফাংশন ফর্মে থাকবে। কোন ফর্মে থাকবে? ফাংশন ফর্মে। চলো আমরা একটা প্রশ্ন দেখে আসি, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে এই কথাটা দ্বারা কি বুঝাচ্ছি। ওকে, একটা প্রশ্ন দেখে আসি, তাহলে আমরা বুঝতে পারবো এই ব্যাপারটা। ওকে, আমাদেরকে দেওয়া আছে কি, দেখো আমাকে দেওয়া আছে আই তড়িৎ প্রবাহ আই টি ইজ ইকুয়াল টু, আমাকে কি দেওয়া আছে দেখো, টি স্কোয়ার প্লাস 1/3 সমীকরণ অনুযায়ী তড়িৎ প্রবাহ হচ্ছে, এই সমীকরণ অনুযায়ী তড়িৎ প্রবাহ হচ্ছে। আচ্ছা, ভালো কথা। তারপর কি প্রশ্ন করেছে? তারপর আমাকে প্রশ্ন করেছে 0 থেকে 2 সেকেন্ড ধরে তড়িৎ প্রবাহ চালনা করলে মোট কত চার্জ প্রবাহিত হবে। আচ্ছা, সবাই প্রশ্নটা লিখে রাখো। এই হচ্ছে প্রশ্ন। তো আমরা প্রশ্নেই দেখতে পাচ্ছি, প্রশ্নের মধ্যে যদি তুমি ভালো করে খেয়াল করো তাহলে তুমি দেখতে পাবে যে এখানে একটা টাইমের ফাংশন, এখানে একটা তড়িৎ প্রবাহের ফাংশন দেওয়া আছে, আই টি ইজ ইকুয়াল টু টি স্কোয়ার প্লাস 1/t। এটা হচ্ছে তড়িৎ প্রবাহের ফাংশন। আমরা এখানে বলতে পারি যে আমাদেরকে ফাংশন দেওয়া আছে। ফাংশন কিসের ফাংশন? তড়িৎ প্রবাহের ফাংশন। তড়িৎ প্রবাহের ফাংশন দেওয়া আছে কেমন? এই যে আই টি এর ফাংশন, টি স্কোয়ার প্লাস 1/3। তাহলে এই যে একটা ফাংশন আমার এখানে দেওয়া আছে, এই যে একটা ফাংশন এখানে দেওয়া আছে, তড়িৎ প্রবাহের ফাংশন। তড়িৎ প্রবাহের ফাংশন দেওয়া আছে কিসের জন্য দেওয়া আছে? বিকজ আমরা দেখতে পাচ্ছি তড়িৎ প্রবাহের ইকুয়েশনটা ডিফারেন্সিয়েশন দিয়ে লেখা। তাহলে যেখানে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন থাকবে সেখানে ফাংশন দেওয়া থাকবে। ফাংশন দেওয়া থাকলেই তুমি ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করতে পারবে। সো আমাদের প্রশ্নগুলোতে ফাংশন দেওয়া থাকবে। তাহলে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের প্রশ্নগুলোতে ফাংশন দেওয়া থাকবে, ওইটা নিয়ে আমাকে কাজ করতে হবে। সো আমাকে বলেছে আইটি সমান টি স্কোয়ার প্লাস 1/t, এই সমীকরণ অনুযায়ী তড়িৎ প্রবাহ হচ্ছে 0 থেকে 2 সেকেন্ড ধরে তড়িৎ প্রবাহ চালনা করলে মোট কত চার্জ প্রবাহিত হবে, এটা বের করতে হবে। সো দেখি তোমরা একটু বের করো, ট্রাই করো। কিভাবে করব? কঠিন না, আমরা সব দেখিয়ে দিব, একদম সহজেই দেখিয়ে দিব, তোমরা একটু ট্রাই করো। ওকে, নেট প্রবলেম, এই প্রবলেম, ওই প্রবলেম, এগুলো সব লেম এক্সকিউজ। এর চেয়ে বড় লেম এক্সকিউজ আর নাই। নেট প্রবলেম, এই প্রবলেম, ওই প্রবলেম, সব হচ্ছে মারাত্মক লেম এক্সকিউজ, এখানে আর কিছুই না। যাদের ক্লাস করার মারাত্মক ইচ্ছা তাদের জন্য কোনো নেট প্রবলেম নেই। যাদের ক্লাস করার আসলেই ইচ্ছা আছে, কোনো নেট প্রবলেম নেই। আমি তোমাকে চ্যালেঞ্জ করবো, আই উইল চ্যালেঞ্জ ইউ। এটা হচ্ছে তোমার অন্তরের ব্যাপার সব। তোমার যদি মনের মধ্যে থাকে যে আমি ক্লাস করব না, তোমার অনেক অজুহাত চলে আসবে। যার অন্তরের মধ্যে খাস একদম ইচ্ছে যে আমি ক্লাস করবই, আল্লাহ এমনি উপর থেকে নেট ওই সময় স্পিড বাড়িয়ে দিবে। पूरा कायनात তোমার জন্য চেষ্টা করবে। अगर किसी चीज को दिल में चाहो तो पूरे कायनात उसे तुमसे मिलने की कोशिश लग जाती है। স্বচ্ছ দিল দিয়ে চাইতে হবে, তাহলে পুরা কায়নাত উসে তুমসে মিলে না, পুরা কায়নাত ওইটা তোমার জন্য মিলা দেওয়ার চেষ্টা করবে। আর তুমি যদি তোমার টার্গেটই থাকে যে ফাঁকিবাজি করবো, তাহলে নেট না, নেটের বাপসহ তোমার কাজ করবে না। এটা হচ্ছে কথা। সব কিছু হচ্ছে নিয়তের উপরে। নিয়ত যদি থাকে যে ক্লাস করবো, এমনি নেটটা আল্লাহর উপর থেকে স্পিড বাড়িয়ে দিবে। নেট কোথায় থেকে যে নেট আসবে আল্লাহ জানে, ঠিক আছে? সব কিছু নিয়তের উপরে। সেই সব অজুহাত দিও না আমাকে, নেটের সমস্যা, ওই সমস্যা, এই সমস্যা, এগুলো বলিও না ভাই, আল্লাহর বাস্তে এগুলো মাপ চাই। ওকে, তাহলে কিভাবে এই ধরনের সমীকরণ থেকে কিভাবে এই ধরনের অঙ্কগুলো করতে হয় আমরা একটু দেখব, ঠিক আছে? তাহলে প্রশ্নটা মুছে ফেলি। তোমরা প্রশ্ন লিখে নিয়েছো, তাহলে আমরা একটু করে দেখব। একদম সহজেই অঙ্কগুলো করা যায়, একদম কঠিন না, খুবই সহজ।
যদিও প্রশ্নগুলো কঠিন বাট অ্যান্সারগুলো খুবই সহজ, বুঝতে হবে আগে তোমাকে। আমাকে বলেছে যে আয়ের একটা ফাংশন দেওয়া আছে, হ্যাঁ আয়ের একটা ফাংশন দিয়ে আমাকে বলেছে 0 থেকে 2 সেকেন্ড পর্যন্ত চার্জ বের করতে। তাহলে কোন জিনিসটা তারা জানতে চাইছে? চার্জের মানটা জানতে চেয়েছে। সো আমি চার্জের মান জানতে চাওয়াই আমি চার্জের মানটাকে আলাদা করে ফেলবো। সো সলিউশন হচ্ছে, দেখো চার্জের মানটাকে আলাদা করে ফেললাম, আমি লিখলাম dq is equal to I dt, অর্থাৎ i এর সাথে dt কে গুণ করে দিয়েছি, তাহলে dq সমান I dt। কেন dq কে আলাদা করেছি? তারা আমাকে চার্জের মান বের করতে বলেছে প্রশ্নের মধ্যে, সেই জন্য। এবার dq তো ক্ষুদ্র পরিবর্তন বা ক্ষুদ্র চার্জ, আমাকে তো ক্ষুদ্র পরিবর্তন বের করতে বলে নাই, আমাকে মোট চার্জ বের করতে বলেছে। মনে রাখবে, কোনো একটা ক্ষুদ্র জিনিস থেকে বড় জিনিস আনতে হলে, অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র গরু আছে, ছোট গরু আছে, ছোট গরু থেকে একটা বড় গরু আনতে হবে, অথবা অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তন আছে, একটা বড় জিনিস নিয়ে আসতে হবে। তাহলে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র চার্জ আছে, ডিকিউ চার্জের পরিবর্তন, ক্ষুদ্র চার্জ আছে, তোমাকে মোট চার্জ বের করতে হবে, টোটাল চার্জ, তখন তোমাকে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এরপরের লাইন আমরা যেটা করব সেটা হচ্ছে উভয় পক্ষে ইন্টিগ্রেশন করব, ডিকিউকে ইন্টিগ্রেশন করব, আই ডিটিকে ইন্টিগ্রেশন করব। প্রশ্ন হচ্ছে কেন ডিকিউকে ইন্টিগ্রেশন করেছেন? উত্তর হচ্ছে ডিকিউকে ইন্টিগ্রেশন করলে আমরা কিউ পেয়ে যাব, মোট চার্জ পেয়ে যাব, আমরা কিউ পাবো। ডিকিউ ইন্টিগ্রেশন করলে মোট চার্জ কিউ টোটাল পাবো, কিউ মোট চার্জ আমরা পেয়ে যাব। তাহলে মোট চার্জ সমান হবে ইন্টিগ্রেশন আই ডিটি। তো ইন্টিগ্রেশন যে আমরা করি, হোয়াট ইজ ইন্টিগ্রেশন? ইন্টিগ্রেশন মিনস হচ্ছে একটা ভিডিও, অনেকগুলো ছবিকে পাশাপাশি যুক্ত করতে করতে একটা ভিডিও তৈরি করাকে ইন্টিগ্রেশন বলা হয়। ফর এক্সাম্পল, আমরা অনেকগুলো ছবি তুলেছি, একটা পিকচারে একটা পিকচারে একটা পিকচারে একটা পিকচার, সবগুলো অনেকগুলো পিকচারকে আমরা একসাথে এবার কী করব? যুক্ত করে দিব। সো অনেকগুলো পিকচারকে একসাথে যুক্ত করলে একটা ভিডিও হবে। সো দিস ইজ কল ইন্টিগ্রেশন। তার মানে ইন্টিগ্রেশন কি? এই যে দেখো, ভিডিও ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন পিক। অনেকগুলো পিকচারকে যদি তুমি ইন্টিগ্রেশন করো ভিডিও পাবে, অনেকগুলো পিকচারকে ইন্টিগ্রেশন করলে, যুক্ত করলে, যোগ করলে ভিডিও পাবে, এটা হচ্ছে ইন্টিগ্রেশন। তো এই যে তেমনিভাবে আমি এখানে বললাম যে অনেকগুলো চার্জকে যুক্ত করে মোট চার্জ পেয়েছি, মোট চার্জ সমান ইন্টিগ্রেশন আইডিটি। তার মানে এটা হচ্ছে একটা ভিডিও, চিন্তা করতে পারো। তো যে কোনো ভিডিও আমরা যুক্ত করার সময় একটা শুরুর অংশ থাকে, একটা শেষের অংশ থাকে। যেমন ফর এক্সাম্পল, আমি বিয়ে করতে যাচ্ছি, দোয়া করিও সবাই আমার জন্য। তো বিয়ে, আমার সামনে বিয়ে আর কি। তো বিয়েতে কি হয়? বিয়েতে গায়ে হলুদ হয়, তারপরে বিয়ের অনুষ্ঠান হয়, তারপর ওয়ালিমা হয়। তো মনে করো গায়ে হলুদে কিছু ছবি তোলা হয়েছে, বিয়ের অনুষ্ঠানে কিছু ছবি তোলা হয়েছে, আর ওয়ালিমাতে কিছু ছবি তোলা হয়েছে। এবার আমি আমার ফটোগ্রাফারকে বললাম যে ভাই, তুমি তো গায়ে হলুদে কিছু ছবি তুলেছ, বিয়ের অনুষ্ঠানে কিছু, ওয়ালিমাতে কিছু, তুমি একটা কাজ করো, তুমি শুধুমাত্র বিয়ের অনুষ্ঠানের ছবিগুলো দিয়ে একটা ভিডিও বানাও। তাহলে আমি তাকে বলেছি বিয়ের অনুষ্ঠানের ছবিগুলো দিয়ে। তার মানে সে তার ছবিগুলো থেকে সে দেখবে বিয়ের অনুষ্ঠানের শুরুতে কোন ছবিটা আছে, ওই বিয়ের অনুষ্ঠানের শুরু আর বিয়ের অনুষ্ঠানের শেষ, এর মাঝখানের ছবিগুলো দিয়ে সে ভিডিও বানাবে, ওইটা হবে বিয়ের অনুষ্ঠানের ভিডিও। ওইখানে গায়ে হলুদও থাকবে না, ওইখানে ওয়ালিমাও থাকবে না। তার মানে ইন্টিগ্রেশন করার জন্য একটা শুরু একটা শেষ দরকার, ইন্টিগ্রেশনের জন্য একটা শুরু দরকার, একটা শেষ দরকার। তাহলে এটাকে আমরা বলি লিমিট, যে কোথায় থেকে শুরু করে কোথায় পর্যন্ত ইন্টিগ্রেশন করব। যেমনিভাবে আমরা কোথায় থেকে শুরু করে কোথায় পর্যন্ত যোগ করব, যোগ করা মানে ইন্টিগ্রেশন করা, কাউকে যোগ করব, ইন্টিগ্রেশন করব, তো একটা লিমিট থাকতে হয়। অথবা অন্যভাবেও বলা যায় যে ইন্টিগ্রেশনের লিমিটের ব্যাপারটা আরও একভাবে বোঝানো যায়, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন করা বলতে এরিয়া বের করা। মনে করো এটা হচ্ছে একটা ফাংশন, আই এর ফাংশন, আই টি এ একটা ফাংশন, এটাকে, আর এটা হচ্ছে ডিটি মনে করো। তো আমরা কি করব? আমরা যখন এটাকে ইন্টিগ্রেশন করব, এই এরিয়াটা বের করব, কোন একটা ফাংশনের এরিয়া বের করা, এটা হচ্ছে ইন্টিগ্রেশন। তো এরিয়া যে বের করব, আমাদের কিন্তু একটা জায়গা থেকে আমরা শুরু করেছি, আরেকটা জায়গায় আমরা শেষ করেছি। কোথায় থেকে শুরু করে কোথায় পর্যন্ত এরিয়া বের করব সেটা বলে দিতে হয়, এটাকে আমরা বলি লিমিট, ইন্টিগ্রেশনের লিমিট। তো আমাদেরকে কোথায় থেকে শুরু করে কোথায় পর্যন্ত চার্জ বের করতে বলেছে বলো তো? 0 থেকে শুরু করে 2 সেকেন্ড পর্যন্ত চার্জ বের করতে বলেছে। তাহলে আমাদের 0 থেকে 2 হবে আমাদের লিমিট। আরেকটা কথা বলে রাখি, লিমিট বসানোর সময় অবশ্যই মাথায় রাখতে হবে লিমিট কার বসাবো। আমি কি আই এর লিমিট বসাবো, আই কোথায় থেকে শুরু আই কোথায় থেকে শেষ, নাকি টি এর লিমিট বসাবো, নাকি চার্জের লিমিট বসাবো? সবসময় মনে রাখবে, যেমন এখানে যদি তুমি তড়িৎ প্রবাহ বসাও হবে না, চার্জ বসাও হবে না, এখানে কাকে বসাতে হবে? ডি এর পাশে যিনি থাকবেন ওনার লিমিট বসাতে হবে। ডি এর পাশে সবসময় যিনি থাকবেন তার লিমিট হবে। এখানে যদি ডি এর পাশে আই থাকতো, আই এর লিমিট হতো। ডি এর পাশে টি আছে, তাই টি এর লিমিট বসাবো। টি শুরু
অর্থাৎ টি ইনিশিয়াল টি ফাইনাল, অর্থাৎ টি যেখানে শুরু টি যেখানে শেষ সেটাই হবে লিমিট। তো আমাকে বলো টি কোথায় শুরু? টি শুরু হচ্ছে 0 সেকেন্ডে, আর টি শেষ কোথায়? টি শেষ হচ্ছে 2 সেকেন্ডে। তাহলে 0 থেকে 2 হচ্ছে লিমিট। আমরা চাইলে টি ইনিশিয়াল টি ফাইনাল না লিখে সরাসরি 0 থেকে 2 লিখতে পারি, এককও না দিতে পারি। যদি আমাদের ইচ্ছা হয় আমরা এককটি স্কিপ করতে পারি, বাদ দিতে পারি। তাহলে একক যদি আমরা বাদ দিয়ে লিখি তাহলে আমরা এইভাবে লিখতে পারি, কিউ টোটাল চার্জ বা মোট চার্জ হবে 0 থেকে 2 তারপরে আই ডিটি। আচ্ছা, এবার আমরা কি লিখেছি? 0 থেকে 2 আই ডিটি। ওকে, এবার দেখো একটা ব্যাপার খুবই মজার। এবার হচ্ছে আমরা ইন্টিগ্রেশনটা করব, এই ইন্টিগ্রেশন অপারেশনটা আমরা করব। আচ্ছা, তো কিভাবে ইন্টিগ্রেশন অপারেশনটা করা যায়? ইন্টিগ্রেশন অপারেশনটা কিভাবে করা যায় দেখো এবার। তাহলে আমরা কি বললাম? আমরা বললাম কিউ মোট টোটাল চার্জ ইজ ইকুয়াল টু, আমরা কত পাচ্ছি? 0 থেকে 2 এরপর আইডিটি ইন্টিগ্রেশন। এখন একটা ব্যাপার হচ্ছে ইন্টিগ্রেশনের অপারেশন করতে হলে অবশ্যই ডি এর পাশে যেই মামা থাকবে ওই মামাকে ভিতরে থাকতে হবে। ওই মামা ছাড়া অন্য কেউ থাকলে অপারেশন করতে পারবে না। তাহলে এখানে টি আছে ডি এর পাশে, তাহলে ভেতরেও টি থাকতে হবে। টি ছাড়া অন্য কেউ থাকলে সে অপারেশন করবে না। তাহলে এখানে আই আছে, আইকে সে অপারেশন করবে না, শুধুমাত্র টি থাকলে তাকে অপারেশন করবে। অপারেশন বলতে ইন্টিগ্রেশন করবে। তাহলে আমাকে আইকে কিসের মাধ্যমে প্রকাশ করতে হবে? টি এর মাধ্যমে প্রকাশ করতে হবে, অর্থাৎ আইকে রিপ্লেস করে টি নিয়ে আসতে হবে, তাহলে আমরা অপারেশনটা করতে পারবো। তো আমাদের কি, আমাদেরকে দেওয়া আছে, আমাদেরকে দেওয়াই ছিল আই ইজ এ ফাংশন অফ টি, অর্থাৎ আই টি এর উপর নির্ভরশীল। কেমন? টি স্কোয়ার প্লাস হচ্ছে 1/3। এটা হচ্ছে আই এর একটা ফাংশন যেটা টি এর উপর নির্ভরশীল। তাহলে আই ইজ ইকুয়াল টু টি স্কোয়ার প্লাস 1/3। নাও আমরা এই কাজটা করব, এখানে আই এর পরিবর্তে টি স্কোয়ার প্লাস 1/3 বসাবো, কারণ এটা আই এর মান। বসানোর পর ডিটি দিব। দেখো টি এর পাশে, দেখো ডি এর পাশে যেই মামা আছে সেই মামা এখানে চলে এসেছে। সেবার অপারেশন করা যাবে, সেবার অপারেশন করব। সো দেখো অপারেশন করব, তো টি স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে, ইন্টিগ্রেশন করার অর্থ হচ্ছে পাওয়ার 1 বেড়ে যাবে এবং বেড়ে যাওয়ার পর যে পাওয়ারটা হবে সেটা দ্বারা ভাগ করতে হবে। তাহলে পাওয়ার 1 বাড়িয়ে দাও, টি স্কোয়ার আছে পাওয়ার 1 বেড়ে টি কিউব হবে এবং বেড়ে যাওয়া পাওয়ার দ্বারা ভাগ করে দিব। এটা হচ্ছে ইন্টিগ্রেশন করার নিয়ম। প্লাস 1/3, এরপর যদি দেখো এখানে 1/3 এরপর কিছু নেই মানে আসলেই নেই যে তা না, টি এর উপর 0 পাওয়ার আছে। কারো পাওয়ার যদি 0 হয় তার মান 1, তাহলে 1/3 এর সাথে তো 1 আছেই, 1/3 ইন্টু 1, তো 1 মানে টি টু দি পাওয়ার 0। কারো পাওয়ার 0 মানে তার মান 1, তার মানে কিছু নেই মানে টি টু দি পাওয়ার 0 আছে। তখন পাওয়ার 1 বাড়িয়ে দাও, তাহলে 0 এর সাথে পাওয়ার 1 বেড়ে গেলে, 0 থেকে পাওয়ার 1 বেড়ে গেলে 1 হবে এবং ওই 1 দ্বারা ভাগ করব। তাহলে আলটিমেটলি কী পাচ্ছি? আলটিমেটলি ওই টি পাচ্ছি। টি এর পাওয়ার 1 মানে তো টি, আর নিচে 1 লিখা না লিখা সেম। তাহলে আমরা একেবারে লিখতে পারি। মনে রাখবে সবসময় কোনো একটা ধ্রুবককে, এই যে দেখো 1/3 এটা হচ্ছে একটা ধ্রুবক, ওই মামাবিহীন, অর্থাৎ এই টি ছাড়া একটা জিনিস। তখন কোনো একটা ধ্রুবককে যদি ইন্টিগ্রেশন করো তখন ওই ধ্রুবকের সাথে ওই মামাটা গুণ হয়ে যায়। কীভাবে হয় সেটাও দেখিয়েছি। টি এর পাওয়ার 0 ছিল, 1 হয়েছে, 1 দ্বারা ভাগ করেছি। এক কথায় আমরা বলবো কোনো ধরনের সংখ্যা থাকলে তার সাথে মামাকে গুণ করে দিলেই হচ্ছে। এটা হচ্ছে ইন্টিগ্রেশন। তাহলে ইন্টিগ্রেশন শেষ। যখন ইন্টিগ্রেশন আমাদের শেষ হয়ে যাবে, এবার লিমিট বসানোর পালা। তো একটা জিনিস ভালো করে খেয়াল করো, এতক্ষণ ধরে আমরা লিমিটটা দিয়েছি 0 থেকে টি পর্যন্ত এভাবে করে। এখন ইন্টিগ্রেশন কিন্তু হয়নি। যখন ইন্টিগ্রেশন হয়ে যাবে তখন কিন্তু আমাদেরকে থার্ড ব্রেকেট দিয়ে লিমিট দিতে হবে, কারণ এবার ইন্টিগ্রেশন হয়ে গিয়েছে, সেটা তো আমাকে বোঝাতে হবে। তো ইন্টিগ্রেশন হয়ে গিয়েছে তার মানে সে ভ্যাকসিনেটেড, মনে করো ভ্যাকসিন নিয়েছে সে, ভ্যাকসিনেটেড হলে তার একটা কী থাকে, মার্কা থাকে, একটা সিল থাকে, তাই না? তেমনিভাবে ও ইন্টিগ্রেটেড মানে ও ইন্টিগ্রেশন হয়ে গিয়েছে। তাহলে থার্ড ব্রেকেট দিব, থার্ড ব্রেকেটটা বোঝাই ইন্টিগ্রেশন হয়ে গিয়েছে। এরপর এই পাশে লিমিটটা বসাবো। আচ্ছা, তারপরে এবার ওই আপার লিমিটটা ওই ফাংশনের জায়গায় বসিয়ে দিব, ওই চলকের জায়গায় বসিয়ে দিব, মাইনাস লোয়ার লিমিটটা বসাবো। তাহলে আপার লিমিট হচ্ছে 2টা ওই চলকের জায়গায় বসাও, তাহলে 2³/3 প্লাস 1/3 ইন্টু 2 মাইনাস এবার 0 বসাবো ওই চলকের জায়গায়। তো 0 বসালে অবশ্য সবই 0ই হবে, 0 বসালে অবশ্য সবই 0ই হবে। তো তুমি যদি এক্সপেরিয়েন্স হও তাহলে তুমি 0 দেখলেই না বসিয়েও পারো, কারণ 0 বসালেই সব 0 হয়ে যাবে, ওটা না বসালেও চলবে। তাহলে ফাইনালি কত আসে? ফাইনালি আমরা দেখতে পাচ্ছি এখানে আসে 2³ মানে হচ্ছে 8/3, আর এখানে আসে 2/3, এখানে আসে আমার ওকে কত আসে?
এখানে আসে 2/3, তাহলে আমার 10/3 আসে। এটাই হচ্ছে আমার মোট চার্জের পরিমাণ। তাহলে মোট কি পরিমাণ চার্জ ফ্লো হবে? 10/3, এবং একক হচ্ছে চার্জের একক কুলম্ব। তার মানে আমার ফাইনাল অ্যান্সার হচ্ছে 10/3। তো আমি তোমাকে ইন্টিগ্রেশনটা বুঝিয়ে বুঝিয়ে এই অঙ্কটা করিয়ে দিয়েছি। যদি তুমি এক্সপার্ট হয়ে যাও, এক্সপিরিয়েন্স হয়ে যাও, তুমি সরাসরি করে ফেলতে পারবে, এত বুঝিয়ে বুঝিয়ে করার দরকার পড়বে না। আচ্ছা, একটু করে বলবে বুঝতে পেরেছো কি না? ওকে, একটু করে বলবে সবাই বুঝতে পেরেছো কি না সব কিছু? হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা এটাকে একটু ফাস্ট করার ট্রাই করি, এই ম্যাথকে একটু। এবার তো আমরা মোটামুটি ভেঙে ভেঙে দেখিয়েছি, বাট পরীক্ষাতে এত সময় পাবো না, 30 সেকেন্ড সময় পাবো। সো একটু ফাস্ট করার ট্রাই করব পুরো ম্যাথ। ঠিক আছে, আমি মুছে ফেলবো, তোমরা একটু দ্রুত করে ফেলো। এই পাশেটা মুছতে পারি। লিখে ফেলো খুব দ্রুত। লেখা শেষ? লেখা শেষ? ওকে, তাহলে এবার দেখো ফার্স্ট কিভাবে করব অঙ্কটা। যখনই আমাকে বলবে চার্জ বের করো, তাহলে একদম ফার্স্ট করে ফেলতে পারবে তুমি। কিউ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন আই ডিটি, লিমিট হচ্ছে 0 থেকে 2। পরের লাইনে লিখবা 0 থেকে 2 টি স্কোয়ার প্লাস 1/3 ডিটি। পরের লাইনে তুমি লিখে দিবে টি কিউব বাই 3 প্লাস 1/3 টি, লিমিট 0 থেকে 2। 0 থাকলে বসাবো না, শুধুমাত্র 2 বসাবো। লোয়ার লিমিট বসানোর দরকার নেই, শুধু আপার লিমিট বসাবো। তাহলে হচ্ছে 8/3, এরপর হচ্ছে 2/3, তাহলে অ্যান্সার হবে 10/3 অ্যান্সার। সো ফাস্ট করার উপায় হচ্ছে এটা, আমাকে এত ভেঙে ভেঙে করতে হবে না, ফাস্ট করে ফেলতে পারবো। ওকে, আচ্ছা, তাহলে এই হচ্ছে এই ধরনের একটা ম্যাথ আমার পরীক্ষা আসবে। আমাকে আই একটা টি এর ফাংশন আকারে দেওয়া থাকবে, ফাংশন আকারে দেওয়া থাকবে। তারপর আমাকে কি করতে হবে? ইন্টিগ্রেশনটা করতে হবে অথবা ডিফারেন্সিয়েশনটা করতে হবে, এটা ডিপেন্ড করবে আর কি। ওকে, ঠিক আছে। সো চলো আরও একটা এক্সাম্পল দেখি, এই সেম কনসেপ্টের আলোকে আরও একটা এক্সাম্পল দেখে আসি আমরা। চলো, পরীক্ষায় এসেছে, মনে করো কিউ ইজ এ ফাংশন অফ টি, কিউ ইজ ইকুয়াল টু 3t স্কোয়ার প্লাস 4t মাইনাস 5। এখন আমাকে বলেছে এটা হচ্ছে কিউ এর ফাংশন। ওকে, যাই হোক, সমস্যা নেই, থাকো। এখন আমাকে বলেছে, এখন আমাকে কি বলেছে দেখো, এখন আমাকে বলেছে 4th সেকেন্ডে তড়িৎ প্রবাহ কত। খুব নাইস একটা কোয়েশ্চেন, খুবই নাইস একটা কোয়েশ্চেন। কিউ দেওয়া আছে আমাকে, এটা দেওয়ার পরে বলেছে 4th সেকেন্ডে তড়িৎ প্রবাহ কত। সো কীভাবে করবো, আমাকে কিন্তু 4 সেকেন্ডে বলে নাই। আচ্ছা, দুটো প্রশ্ন হতে পারে এখানে, 4th সেকেন্ডে তড়িৎ প্রবাহ কত, এটা একটা প্রশ্ন হতে পারে, আর একটা প্রশ্ন হতে পারে 4 সেকেন্ডে তড়িৎ প্রবাহ কত। দুইটা প্রশ্ন ভিন্ন, দুটা প্রশ্ন হতে পারে। সো লিখে রাখো 4 সেকেন্ডে তড়িৎ প্রবাহ কত, 4th সেকেন্ডে তড়িৎ প্রবাহ কত। কিভাবে করব বলো তো, কিভাবে করতে পারি? কিউ একটা ফাংশন আকারে দেওয়া আছে, আমি আগেই বলেছি যেখানে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের গন্ধ পাবে সেখানে একটা ফাংশন তুমি দেখতে পাবে। ফাংশন ছাড়া ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করে কোনো লাভ নেই, হয় না। তাহলে আমরা একটু আগেই দেখেছি আমাদের ফাংশনটা ছিল, আমাদের ইকুয়েশনটা ছিল আই ইজ ইকুয়াল টু ডি কিউ ডিটি। আচ্ছা, সো এখন আমরা বসাবো, এখন আমরা লিখব, দেখো আমরা এখানে লিখতে পারি ডিডিটি, আর কিউ এর ফাংশনটা বসিয়ে দাও। কিউ এর ফাংশন কত? 3t স্কোয়ার প্লাস 4t মাইনাস 5। ওকে, তারপর এবার একটা কাজ করো, খুব সুন্দরভাবে একটা কাজ করতে পারি আমরা। এটা তো ডিফারেন্সিয়েশন, রাইট? এবার তো ইন্টিগ্রেশন না, এবার তো ডিফারেন্সিয়েশন। সো ডিফারেন্সিয়েশন করলে পাওয়ার সামনে আসে, পাওয়ার 1 কমে যায়। তাহলে ডিফারেন্সিয়েশন করো, তাহলে পাওয়ার 2 আছে, 2 সামনে গুণ হবে, তাহলে 2 যদি গুণ হয় তাহলে 6 হবে। 3 × 6, 3 × 2 6, পাওয়ার 1 কমে যাবে, তাহলে স্কোয়ার যদি কমে যায় 1 হয়ে যাবে। আবার দেখো পাওয়ার 1 আছে, 1 সামনে আসবে, পাওয়ার 1 কমে যাবে, তাহলে 4টিকে ইয়ে করলে 4 হবে।
মাইনাস কোন একটা ধ্রুবককে ডিফারেন্সিয়েশন করলে 0 হবে, এই তাহলে এটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশন। যারা ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন ভালো বুঝো না, অবশ্যই একটা কাজ করতে পারো, আমাদের সম্ভবত ফিল্ড সায়েন্সে কিছু পাবলিক ভিডিও আছে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের উপর, আমি নিজে নিয়েছি ফিজিক্সের উপরে। এছাড়াও আমাদের ভেক্টরে ডাইনামিক্সে কিন্তু আমরা এই ব্যাপারগুলো অনেকটা কভার করেছি আর কি। তো এগুলো একটু ভালো বোঝা দরকার, ফিজিক্সের জন্য ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন একদম শুরুতেই বোঝা দরকার, ঠিক আছে? আমরা আমাদের একদম শুরুতে ভেক্টর চ্যাপ্টারে এবং ডাইনামিক্স চ্যাপ্টারে, এই দুইটা চ্যাপ্টারে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন একদম অনেক জাক্কাসভাবে বলেছি, কারণ আমরা জানি পুরো ফিজিক্স পড়তে গেলে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন লাগবে, সেকেন্ড পেপার এটা আরও বেশি লাগবে। সেই জন্য আমরা ভেক্টরে এবং ডাইনামিক্সে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন নিয়ে অনেক লেকচার দিয়েছি, অনেক লেকচার পড়িয়েছি এবং স্টুডেন্টদেরকে এক্সপার্ট করেছি, ঠিক আছে? সো তোমরা চাইলে ভেক্টর ডাইনামিক্স এই ক্লাসগুলো করতে পারো। অবশ্যই এগুলো সবগুলো কিন্তু পাবলিক নেই, কিছু আছে আমাদের পেইড ব্যাচে আছে, কিছু পাবলিক আছে। পাবলিক যেগুলো আছে ওগুলো করতে পারো, পেইড ব্যাচেরগুলো করতে পারো। আর যারা অলরেডি করেছো তারা তো ভালো বুঝেছো। আর যদি এরপরও তুমি চাও যে এই ব্যাপারগুলো আরেকটু বুঝতে, নিজে ট্রাই করতে পারো, নিজেও বুঝে যাবে আশা করি, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা ডিফারেন্সিয়েশন করলাম, 60 + 4 আসছে, এটা হচ্ছে তড়িৎ প্রবাহ। তাহলে আই কত আসছে? আই হচ্ছে 60 + 4 এসেছে। এখন আমাকে বলেছে 4 সেকেন্ডে তড়িৎ প্রবাহ কত, 4 সেকেন্ডে তড়িৎ প্রবাহ কত, দুইটার মধ্যে ডিফারেন্সটা কি? আচ্ছা, 4 সেকেন্ড বলতে বোঝাচ্ছে শূন্য থেকে শুরু করে 4 পর্যন্ত, এটা হচ্ছে 4 সেকেন্ড। আর যদি 3 থেকে শুরু করে 4 পর্যন্ত, এটা হচ্ছে 4 সেকেন্ড। সোজা কথা শেষ। 0 থেকে শুরু করে 1 পর্যন্ত, ফার্স্ট সেকেন্ড, রাইট? 0 থেকে শুরু করে 1 পর্যন্ত, ফার্স্ট সেকেন্ড। 1 থেকে 2 পর্যন্ত সেকেন্ড, 2 থেকে 3 পর্যন্ত থার্ড, তাহলে 3 থেকে 4 পর্যন্ত ফোর্থ। সবাইকে আমার সাথে এই তিনটা ব্যাপারে একমত? সবাইকে বুঝতে পেরেছে এই ব্যাপারগুলো? 0 থেকে 4 পর্যন্ত নিলে 4 সেকেন্ড, আর যদি 3 থেকে 4 পর্যন্ত নিই ওই সময়টা, ওই 1 সেকেন্ডটা 4 সেকেন্ড। বুঝতে পেরেছো কিনা একটু বলো? বুঝতে পেরেছো কিনা একটু বলো? ওকে, বুঝতে পারলে তো আলহামদুলিল্লাহ, ভালো। এগুলা কিন্তু খুবই বেসিক ব্যাপার স্যাপার, খুবই দরকার। ওকে, আমরা যে কোনো মুহূর্তে তোমাদের অ্যাটেন্ডেন্স নিব, অ্যাটেন্ডেন্সে যারা থাকবে না আমরা ক্লাস করতে দিব না, এটা হচ্ছে খুব কড়াকড়ি নিয়ম। কেন এত কড়াকড়ি করতেছি? যাতে তোমরা ভালো করো। তোমরা ক্লাস না করলে এটা তোমাদের জন্য লস। এখন আমাকে অনেক অজুহাত দিতে পারো, এত অজুহাত দিয়ে আমাকে লাভ নাই, কোনো অজুহাত আমি শুনবো না। যারা ক্লাস করবে শুধুমাত্র তাদের জন্য আমি সব কিছু করতে রাজি। ওকে, আচ্ছা একটা কাজ করো তো, তোমরা একটু করে দেখো তো, ওকে ঠিক আছে, তাহলে আমরা এই ম্যাথটা দেখব। সো এটা তো আশা করি বুঝতে পেরেছো। যখন আমাকে 4 সেকেন্ড বলবে, 0 থেকে 4 বসি, তাহলে আমি এখানে টাইমের মান যদি 4 বসাই, তাহলে 6 × 4 + 4, তাহলে t = 4 বসিয়ে দিলাম। তাহলে কত পাচ্ছি? 24 আর 4 28, এই 28 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমার 4 সেকেন্ডে, এটা হচ্ছে আমার 4 সেকেন্ডে, 4 সেকেন্ডে। আবার আজ আমাকে যদি বলে 4 সেকেন্ডে, তাহলে আমি 3 সেকেন্ড বের করব, 4 সেকেন্ড বের করব, বিয়োগ করে দিব। কেমন? দেখো, t4 = t4 - t3। তাহলে t4 কত? 28। t3 কত? t3 3 বসালে কত আসে এখানে? 318, 18 আর 4 22, 28 থেকে 22 চলে গেলে 6 অ্যাম্পিয়ার। তাহলে এটা হচ্ছে আমার 4 সেকেন্ডে তড়িৎ প্রবাহ 6 অ্যাম্পিয়ার, অর্থাৎ আমি 4 থেকে 3 বিয়োগ করে দিব। 4 সেকেন্ডে তড়িৎ প্রবাহ, 3 সেকেন্ডে তড়িৎ প্রবাহ বিয়োগ করে দিলে ওই সময়কার তড়িৎ প্রবাহ পাবো 6 অ্যাম্পিয়ার। আর যদি পুরো 4 সেকেন্ড নিই তাহলে 28 অ্যাম্পিয়ার পাচ্ছি। এটা হচ্ছে 4 সেকেন্ডে তড়িৎ প্রবাহ। আচ্ছা, তোমাদের একটা পোস্ট দিয়েছি গ্রুপে, যারা
ইয়েতে আছো একটু করে ওই পোস্টে যাও, সবাই একটু করে লাইভ ক্লাস থেকে বেরোয় একটু করে গ্রুপে যাও, ফিজিক্স এমসিকিউ কোর্স পিপে যাও। যাওয়ার পরে দেখো এখানে একটা পোস্ট করা হয়েছে এই মুহূর্তে। খুব দ্রুত তোমরা যারা লাইভ ক্লাস আছো একটু করে কমেন্ট করে ফেলো, আমরা এখন মোটামুটি যারা আছে তাদেরকে বুঝতে পারবো আর কি তোমরা কারা কারা ক্লাস করছো। ওকে, হ্যাঁ ওইটাও করতে পারো। একজনে বলেছে যে এখানে সরাসরি 1 বসালে না, 1 বসালে হবে কি, হবে না তো, তখন 10 আসে, মিলবে না, ওইভাবে বসানো যাবে না 1, ঠিক আছে, ওইভাবে বসানো যাবে না। আচ্ছা, তোমরা ওই যে আলাদাভাবে একটা পোস্ট দিয়েছি দেখো গ্রুপে, আলাদাভাবে যে পোস্টটা দিয়েছো এখানে খুব দ্রুত একটু করে স্ক্রিনশটগুলো দিয়ে কমেন্ট করে ফেলো, মাত্র 2-3 মিনিটের মধ্যে করতে হবে, এরপর কিন্তু কমেন্ট অফ হয়ে যাবে। খুব দ্রুত করে ফেলো সবাই, খুব দ্রুত করে ফেলো, যারা যারা লাইভ ক্লাসে আছো খুব দ্রুত কমেন্ট করে ফেলো, কিছুক্ষণ পর অফ হয়ে যাবে, এরপর আমরা নতুন কনসেপ্টে যাব। তোমরা একটু কমেন্ট করার জন্য আমি তোমাদেরকে 2 মিনিট সময় দিচ্ছি। তোমরা লাইভ ক্লাস থেকে বেরোয় ওই গ্রুপে, মানে এই গ্রুপটাতে যাও, গ্রুপটাতে যাওয়ার পরেই তুমি দেখতে পাবা যে একটা পোস্ট দিয়েছে এইমাত্র পিপ কোর্স গ্রুপটাতে, ওইখানে একটু করে কাইন্ডলি তোমরা যে ক্লাস করছো সেটা একটু কমেন্ট করে জানিয়ে দাও। ওকে, কয়েকদিন করব কড়াকড়ি, যখন সবাই ক্লাস করবে নিয়মিত তখন আর কড়াকড়ি করব না, কয়েকদিন একটু কড়াকড়ি করতে হবে যাতে করে সবাই ক্লাসগুলো করে, এরপর আর কিন্তু কড়াকড়ি নেই। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা এই কনসেপ্টটা দেখলাম, এখন নতুন একটা কনসেপ্টে যাব। ওকে, এখন হচ্ছে আমরা এখন যাব রোদের সাথে তাপমাত্রার সম্পর্কতে। ওকে, তো 3টা কথা শোনো। তাপমাত্রা বৃদ্ধি করলে, আচ্ছা তাপমাত্রা বৃদ্ধি করলে কি হবে? পরিবাহীর কি হবে? অর্ধপরিবাহীর কি হবে? স্পেশালের। আচ্ছা, কি হবে দেখো এবার? রোধ বৃদ্ধি পাবে, রোধ হ্রাস পাবে, রোধ হ্রাস পাবে। স্পেশাল পদার্থ বলতে কার্বন, থার্মোসিস্টর। ওকে, লিখে রাখো তাহলে, তাপমাত্রা বৃদ্ধি করলে পরিবাহীর রোধ বৃদ্ধি পাবে, অর্ধপরিবাহীর রোধ হ্রাস পাবে, স্পেশাল পদার্থ কার্বন এবং থার্মোসিস্টরের রোধ হ্রাস পাবে। তাহলে তাপমাত্রা বৃদ্ধি করলে রোদের কি হবে? এটাই হচ্ছে তাপমাত্রার সাথে রোদের সম্পর্ক। তাপমাত্রা বৃদ্ধি করলে রোদের কি হবে? এটা হচ্ছে তাপমাত্রার সাথে রোদের সম্পর্ক। ওকে, ঠিক আছে, তোমাদের সবারই আশা করি কমেন্ট করা শেষ। সো আমরা কমেন্ট অফ করে দিচ্ছি, আর কেউ কমেন্ট করতে পারবে না। ঠিক আছে, আমি পরবর্তীতে এটা চেক করে নিব, চেক করার পর আসলে আমি বুঝতে পারবো যে তোমরা কারা কারা ক্লাস করেছো আর কারা কারা ক্লাস করো নাই। আর এই মুহূর্তে আমাদের লাইভে ভিউ ছিল 100, এখন অন্য কোনো ভিউ দিয়ে অন্য কোনো এসএস দিলে কিন্তু আমরা অ্যাকসেপ্টেবল করবো না, এটা আমরা বুঝতে পারবো। ঠিক আছে, যাই হোক, সমস্যা নাই। ওকে, তাহলে আবার দেখো এবার পড়াশোনায় ফিরে আসো। আমি কিন্তু অফ করে দিয়েছি কমেন্ট, এখন আর কেউ কাইন্ডলি কিছু বলিও না, ঠিক আছে? এখন কাইন্ডলি আর কেউ কিছু বলবে না, এখন সবাই একটু লাইভ ক্লাসে ফিরে আসো। সবাই দেখো তাহলে রোদের সাথে তাপমাত্রার সম্পর্কটা দেখো। তাপমাত্রা বৃদ্ধি করলে পরিবাহীর রোধ বৃদ্ধি পাবে, তাহলে তাপমাত্রা বৃদ্ধি করলে পরিবাহীর রোধ বৃদ্ধি পাবে। তাপমাত্রা বাড়ালাম, পরিবাহীর রোধ বৃদ্ধি পাবে। তাপমাত্রা বৃদ্ধি করলে অর্ধপরিবাহীর রোধ হ্রাস পাবে, তাহলে পরিবাহীর বৃদ্ধি পাবে, অর্ধপরিবাহীর হ্রাস পাবে। আর তাপমাত্রা বৃদ্ধি করলে স্পেশাল দুটো যৌগ আছে যাদের রোধ হ্রাস পাবে, স্পেশাল দুটো আছে, তাপমাত্রা বৃদ্ধি করলে রোধ হ্রাস পাবে, তার হচ্ছে কার্বন, থার্মোসিস্টর। এখন তাপমাত্রা বৃদ্ধি তার মানে প্লাস, রোধও বৃদ্ধি, দুটোই প্লাস। যদি দুটাই প্লাস হয় তখন আমাদের একটা ধ্রুবক আছে, এটাকে আমরা বলি উষ্ণতামিতিক ধ্রুবক। একটু পর আমি দেখিয়ে দেবো এটা কি। উষ্ণতামিতিক ধ্রুবক আছে একটা, একটু পরে বলবো। এটাকে আলফা দিয়ে প্রকাশ করা হয়, উষ্ণতামিতিক ধ্রুবক। যারা অলরেডি পড়ে ফেলেছো তারা জানো। সো দুটাই যদি প্লাস হয় তখন আলফাটাও প্লাস হয়। একটা প্লাস একটা মাইনাস হলে তখন আলফাটা কি হয়? মাইনাস হয়। আবার বলছি, একটা প্লাস একটা মাইনাস হলে তখন আলফাটা কি হয়? মাইনাস হয়।
তাহলে যদি আমরা তাপমাত্রা বৃদ্ধি করি, রোদও বৃদ্ধি পাই, দুইটাই প্লাস, একটা বাড়ালে আরেকটা বাড়ছে, তখন আলফাটাও প্লাস হবে, রোদের উষ্ণতামিতিক যে সহগটা আছে সেটাও প্লাস হবে। একটা বাড়ালাম একটা কমবে, তাপমাত্রা বৃদ্ধি করলাম এটা কমবে, অথবা এটা বৃদ্ধি করলে এটা কমবে, একটা প্লাস একটা মাইনাস হলে তখন কিন্তু প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ আলফা তখন নেগেটিভ হবে। আবার বলছি, একটা তাপমাত্রা বৃদ্ধি করলাম, রোদ হ্রাস পেল, আলফাটা নেগেটিভ হবে। তো কাদের তাপমাত্রা বৃদ্ধি করলে রোদ হ্রাস পায়? অর্ধপরিবাহী যারা আছে, সেমিকন্ডাক্টর কারা তোমরা সবাই জানো, সিলিকন, জার্মেনিয়াম, এর হচ্ছে অর্ধপরিবাহী, এদের কি হবে? রোদের মানটা হ্রাস পাবে। এরপরে স্পেশাল পদার্থ কার্বন, থার্মোসিস্টর, এদের কি হবে? রোদের মানটা হ্রাস পাবে। তাপমাত্রা বৃদ্ধি করলে রোদের মানটা হ্রাস পাবে। আর তাপমাত্রা বৃদ্ধি করলে রোদের মান বৃদ্ধি পাবে পরিবাহী কারা আছে? যারা বিদ্যুৎ পরিবহন করে, তামা, তারপর রূপা, দস্তা, জিঙ্ক, এরা। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের এমসিকিউ থেকে এখানে প্রতি বছর প্রশ্ন আসে, পরিবাহীর তাপমাত্রা বৃদ্ধি করলে রোদ কী হবে? বৃদ্ধি পাবে। অর্ধপরিবাহীর রোদ কী হবে? হ্রাস পাবে। আলফা কী হবে? প্লাস হবে না মাইনাস হবে? এখান থেকে প্রশ্ন আসে, সো আমাদেরকে দেখতে হবে। এবার আসো, আমরা রোদের সাথে তাপমাত্রার ম্যাথমেটিক্যাল সম্পর্কটা দেখব। ম্যাথমেটিক্যাল সম্পর্ক দেখার পর একটা ম্যাথও করব। সো ম্যাথমেটিক্যাল সম্পর্কটা দেখো। ম্যাথমেটিক্যাল সম্পর্কটা হচ্ছে আমরা কোন একটা তারের রোদ T°C তাপমাত্রা পর্যন্ত বৃদ্ধি করলাম, অর্থাৎ আমরা এভাবে বলতে পারি যে কোন একটা তার আছে আমার কাছে, এ তারের তাপমাত্রা আমরা 0 থেকে শুরু করে T পর্যন্ত বৃদ্ধি করলাম, T°C পর্যন্ত বৃদ্ধি করেছি। এতে করে রোদ চেঞ্জ হবে। তখন 0°C তাপমাত্রায় রোদ ছিল R0, T°C তাপমাত্রায় রোদ RT। এই যে R0 থেকে RT হয়েছে, এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনটাকে আমরা বললাম ডেল আর। তো ডেল আর সমানুপাতিক আদি রোদ এবং তাপমাত্রার যে বাড়ালাম সেই ডেল টি এর সমানুপাতিক। তাহলে আমরা যত বেশি তাপমাত্রা বৃদ্ধি করব তত বেশি রোদ পরিবর্তিত হবে। তাহলে যত বেশি তাপমাত্রা বৃদ্ধি করব রোদের মান ততই বাড়বে। এবং আমরা আদি রোদ 0°C তাপমাত্রায় রোদের মান যত বেশি হবে রোদের পরিবর্তনটাও তত বেশি হবে, অর্থাৎ এই দুইটার সমানুপাতিক। পরবর্তীতে আমরা সমানুপাতিককে তুলে দিয়ে সমান দিলাম, ফলে একটা ধ্রুবক দিতে হবে। এই ধ্রুবককে বলা হয় আলফা। এই ধ্রুবককে বলা হচ্ছে আলফা আর নট ডেল টি। এবং এই যে পরিবর্তন বলতে কত থেকে কত হলো? R0 থেকে RT হলো, তাহলে RT মাইনাস R0, এটা হচ্ছে পরিবর্তন। সেটাই হচ্ছে আমাদের ফাইনালি সূত্র। রোদের সাথে তাপমাত্রার সম্পর্ক হচ্ছে এটা। এখানে RT কি? T°C তাপমাত্রায় রোদ। R0 কি? অলওয়েজ 0°C তাপমাত্রায় রোদ। আলফা কি? ওই যে একটা কথা বলেছি একটু আগে, উষ্ণতামিতিক সহগ। এই যে আলফা হচ্ছে সেই ধ্রুবকটা, উষ্ণতামিতিক ধ্রুবক, এটাই হচ্ছে সেই উষ্ণতামিতিক ধ্রুবক, ওই যেটা আলফা একটু আগে বলেছি। R0 কি? 0°C তাপমাত্রায় রোদ। ডেলটি কি? ডেলটি হচ্ছে T-0, অর্থাৎ 0 থেকে যে পরিমাণ তাপমাত্রা বাড়িয়েছি সেটা। সো এই ফর্মুলা দিয়ে আমাদের পরীক্ষা অঙ্ক আসতে পারে। আমরা একটা অঙ্ক দেখব এমসিকিউর জন্য। ওকে, আচ্ছা, এসএস নিয়ে এখন আর কোনো কথা বলিও না, তোমরা কেন এগুলো ভুল করো? এগুলো তো সিম্পল ব্যাপার, একটা জিনিস তো সিম্পল ব্যাপার বলেইছি। এখন এসে তো লাইভে এসে তো এগুলো বললে হবে না। আমি তো একটু আগে বললাম যে তোমরা যারা লাইভ ক্লাস করছো, তোমরা লাইভ থেকে বের হয়ে পিপ গ্রুপে যাও, সেখানে একটা পোস্ট করেছি, সেখানে কমেন্ট করো। অলরেডি 190 জন কমেন্ট করেছে। সো এখন এসে যদি বলো যে ভাই কোথায় ভাই কোথায়, আমাকে বের করে দিবে কোথায়, বলো না, এগুলো লাভ নাই। আমরা তো স্টুডেন্ট না, আমরা টিচার না, তো স্টুডেন্ট। আমরা তো পড়াশোনা করতেছি, অনলাইনে ক্লাস করি, তো আমরা জানি এই ব্যাপারগুলো। ঠিক আছে? চোরে তো চোর চিনে, আমি তো চোর, আমি তো ক্লাস ফাঁকি দিই। আমি চিনবো না তোমাদেরকে? আমি নিজেই বাপ, তুমি আমার বাপগিরি শেখাতে হবে না। আমি নিজেই ক্লাস করি না, আমি জানি কিভাবে অজুহাত বের করতে হয়, হাত কয়টা, কত প্রকার, কি সব তো আমি জানি। কারণ তুমি আমার শেখাতে হবে না। আমি নিজেও তো স্টুডেন্ট, তুমি যে স্টুডেন্ট আমিও স্টুডেন্ট, সেম না? তুমি আমি ভাই কিছু করার নাই, তুমি আমি ভাই কিছু করার নাই। ঠিক আছে, আবার বলো সবাই, তুমি আমি ভাই কিছু করার নাই। স্লোগানটা লিখো সবাই কমেন্টে, তুমি আমি ভাই কিছু করার নাই। ঠিক আছে, তুমি আমি ভাই কিছু করার নাই। ওকে, তাহলে ম্যাথটা দেখো সবাই, একটা ম্যাথ দেখো। 0°C তাপমাত্রায়
পরিবাহীর রোধ 50 ওহম। ওকে ওকে, তারপর বলেছে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ কত। তারপর আলফা দেওয়া আছে কত, 4 × 10⁻³ ডিগ্রি সেলসিয়াস ইনভার্স 1, এটা হচ্ছে আলফা। আলফার মানগুলোতে সবসময় tan ইনভার্স 3 থাকে। tan ইনভার্স 3 হচ্ছে আলফার মার্কা। আলফার মানে সবসময় tan ইনভার্স 3 থাকে, অর্থাৎ আলফার মানগুলো সবসময় tan ইনভার্স 3 স্কেলে থাকে। আলফার মার্কা কি? tan ইনভার্স 3 ছাড়া আবার কি? তাহলে যেখানেই তুমি আলফা দেখবে tan ইনভার্স 3 দেওয়া। আলফার মার্কা কি? ছাড়া আবার কি? ওকে, আচ্ছা, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পরিবাহীর রোধ 50 ওহম, 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ কত? সো চলো করি আমরা। কিভাবে করব দেখো, RT - R0 = আলফা R0 del T। এখন অনেক রাত, খোলা জানালা দক্ষিণে বাতাসে, এটাও পাশে নিয়ে যাও, নিয়ে গেলে R0 প্লাস আলফা R0 del T। R0 কমন নাও, তাহলে 1 প্লাস আলফা del T কি সমান RT সমান। তুমি চাইলে এটা একবারও লিখতে পারো, চাইলে তুমি সরাসরি এই লাইনটা লিখে দিতে পারো, RT সমান R0 1 প্লাস আলফা del T। যাই হোক, তো এই হচ্ছে আমাদের সূত্রটা। এখন আমরা কি করব, RT বের করব, এটা আমরা বের করব। তাহলে R0 কত? 50, 1 প্লাস আলফা কত? 4 × tan ইনভার্স 3, আবার del T কত? 250। দেখো ক্যালকুলেটর ছাড়া আমার হয়ে যাবে, সবাই ভালো করে খেয়াল করো, ক্যালকুলেটর ছাড়া হয়ে যাবে। 4 আর 250 মিলে কত হয়? 4 আর 250 মিলে 1000 হয়, 1000 হয়। 4 250 1000, 250 250 250 250, একদম সাইলন বাসিলন, 250 250 250 250, 4 250 1000। এখন 4 250 1000, তো 1000 মানে হচ্ছে 10⁻³ tan ইনভার্স 3, 10⁻³ tan ইনভার্স 3, তাহলে 10⁻³ আর tan ইনভার্স 3 মিলে পুরাটা 1 হয়ে যাবে, 1। তাহলে এই পুরো জিনিসটা 1 হয়ে যায়, 1 এর সাথে 1 যুক্ত হয়ে 2 হয়, 2 এর সাথে 50 মিলে সেঞ্চুরি হয়, সেঞ্চুরি। তাহলে আর টি হবে 100, 100 100, একদম 100, সাইলন 100, বাসিলন 100। ঠিক আছে, বুঝতে পেরেছ? ওকে, 100। আচ্ছা ঠিক আছে, তোমাদের কমেন্ট একটা স্লো কেন? হ্যাঁ ঠিক আছে, তাহলে এই আর কি কথা। তাহলে এরা শর্ট ক্যালকুলেটর লাগেই না, ডাইরেক্ট বসায় দাও। এখানে বলে দিয়েছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রোধ 50, 1 প্লাস 4 × tan ইনভার্স 3 250, 4 এবং 250 মিলে 1000, 1000 আর tan ইনভার্স 3 মিলে 1 1 1 2 100। ঠিক আছে, এরপর আসো রোদের সাথে সম্পর্কটা গেল, এবার তারণ বেগ নিয়ে অঙ্ক দেখাবো। তারণ বেগ, তারণ বেগ বলতে ইলেকট্রনের বেগটাই বেসিক্যালি তারণ বেগ, বা এটার একটা ভালো ফিলিংস আছে, তারণ বেগের ভালো ফিলিংস আছে। এখন এগুলো তার এখানে দিলে বিশ্বাস করো আমি দিতে মন চাই, আমি অনেক পড়াতে মন চাই, কিন্তু পারি না সময়ের অভাবে। তারণ বেগের প্রায় 1 ঘন্টার ফিলিংস আছে। হোয়াট ইজ তারণ বেগ? এটা আসছে কোথায় থেকে? এটার বাপকে, নানাকে, এটা নানার নানাকে, এটার বাড়ি কই ছিল? হ্যাঁ, এই ব্যাপারগুলো জানতে হবে, সব একদম 14 গোষ্ঠী জানতে হবে। ঠিক আছে, আচ্ছা তারণ বেগের সূত্রটা লিখে দিচ্ছি, সিম্পল সূত্র। তারণ বেগের সূত্র হচ্ছে I সমান নেভি, NAVE। পরিচয়গুলো একটু জানা দরকার। I হচ্ছে তড়িৎ প্রবাহ, N হচ্ছে একক আয়তন ইলেকট্রন সংখ্যা, N হচ্ছে একক আয়তনে ইলেকট্রন সংখ্যা। তো এখন কথা হচ্ছে একক আয়তনে ইলেকট্রন সংখ্যাকে আমরা আরেকটা সুন্দর নাম দিতে পারি, ইলেকট্রন ঘনত্ব নাম দিতে পারি। কারণ কি? কারণ হচ্ছে একক আয়তন ইলেকট্রন সংখ্যা বলতে ইলেকট্রন সংখ্যা ডিভাইডেড বাই আয়তন বোঝায়। তো ইলেকট্রন সংখ্যা ডিভাইড বাই আয়তন মানে হচ্ছে ঘনত্ব, যে কোনো কিছু ডিভাইড বাই আয়তন, আয়তন দিয়ে কোনো কিছুকে ভাগ করলে ঘনত্ব। তাহলে এটাকে ইলেকট্রন ঘনত্ব বলা যেতে পারে, অথবা একক আয়তন ইলেকট্রন সংখ্যা বলতে পারি। কাকে? এনকে। এন ইজ ইকুয়াল টু হচ্ছে একক আয়তন ইলেকট্রন সংখ্যা, অথবা ইলেকট্রন ঘনত্ব, অথবা ইলেকট্রন সংখ্যা বাই আয়তন।
আচ্ছা, এ কি? এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এ হচ্ছে কি? এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। কোথায় যে লিখি? ভি হচ্ছে তারণ বেগ, এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। আচ্ছা, তো চলো একটা ম্যাথ করি। একটা ম্যাথ করতে পারলেই মোটামুটি তুমি অনেক কিছু বুঝতে পারবে। তার আগে, একটা ম্যাথ করার আগে এই সূত্রকে আরেকটু মডিফাই করি। একটা ম্যাথ করব তো ভালো কথা, এই সূত্রটাকে আরেকটু মডিফাই করি। দেখো, তারণ বেগের এই সূত্রটাকে আরেকটু মডিফাই করব। মডিফাইটা হচ্ছে, আমরা যদি একটা কাজ করে নিই। কী কাজ? আমরা যদি এরিয়াটাকে নিচে নিয়ে আসি, তাহলে আমরা কি পাই? আই ডিভাইডেড বাই এরিয়া ইজ ইকুয়াল টু এন ভি ই। এই যে আই ডিভাইডেড বাই এরিয়া বললাম না, কোনো কিছুকে এরিয়া দ্বারা ভাগ করা মানে সেটাও একটা ঘনত্ব বোঝায়, কোনো কিছুকে আয়তন দ্বারা ভাগ করা মানে সেটাও ঘনত্ব বোঝায়, কোনো কিছুকে দৈর্ঘ্য দ্বারা ভাগ করা মানে সেটাও ঘনত্ব বোঝায়। এগুলো সব বেসিক। যে কোনো কিছুকে দৈর্ঘ্য দ্বারা ভাগ করা, যে কোনো কিছুকে এরিয়া দ্বারা ভাগ করা, যে কোনো কিছুকে আয়তন দিয়ে ভাগ করা, সবগুলাই ঘনত্ব। এটা হচ্ছে রেখামাত্রিক ঘনত্ব। রেখামাত্রায় ঘনত্ব, এটা রেখামাত্রিক ঘনত্ব। এটা হচ্ছে তলমাত্রিক ঘনত্ব, কারণ ক্ষেত্রফল তলমাত্রিক ঘনত্ব। এটা হচ্ছে আয়তন মাত্রিক ঘনত্ব। সবগুলাই কিন্তু ঘনত্ব। বেসিক জানতে হবে। ফিজিক্স কিন্তু অনেক মজার যদি তুমি জানো বেসিক থেকে। তো আমরা তড়িৎ প্রবাহকে এরিয়া দ্বারা ভাগ করলাম, তাহলে এটাও কিন্তু একটা ঘনত্ব। এই ঘনত্বকে বলা হয় প্রবাহ ঘনত্ব। প্রবাহ ঘনত্ব। এবং এটাকে জে দিয়ে প্রকাশ করা হয়, আলাদা একটা লেটার জে দিয়ে প্রকাশ করা হয়। যে হচ্ছে প্রবাহ ঘনত্ব, আইকে এরিয়া দ্বারা ভাগ করা। এরপর এখানে এন হচ্ছে ইলেকট্রন ঘনত্ব, সো এন ভি ই। তাহলে প্রবাহ ঘনত্ব হচ্ছে আই ডিভাইডেড বাই এ, আর ইলেকট্রন ঘনত্ব হচ্ছে এন। ভি হচ্ছে তারণ বেগ, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, 1.6 × 10⁻19। চলো একটা ম্যাথ করে আসি। ম্যাথের মধ্য দিয়ে এই ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে। চলো একটা ম্যাথ করে আসি। ওকে, রেডি? ওকে, একটা ম্যাথ করব, তাহলে তোমার কাছে তারণ বেগের ব্যাপারগুলো খুব চমৎকারভাবে ক্লিয়ার হয়ে যাবে। দেখো ম্যাথটা দেখো ভালো করে। ম্যাথ হচ্ছে, আমাকে বলা আছে যে কোনো পরিবাহীতে ইলেকট্রন ঘনত্ব দেওয়া আছে 5 × 10⁻19। ইলেকট্রন ঘনত্বের একক কি? ইলেকট্রন ঘনত্বের একক হচ্ছে m/3। এরপর দেওয়া আছে প্রবাহ ঘনত্ব। আমাকে দেওয়া আছে ওই পরিবাহীর প্রবাহ ঘনত্ব হচ্ছে 8 × 10⁻6 অ্যাম্পিয়ার m/2। এটা হচ্ছে প্রবাহ ঘনত্ব। এখন প্রশ্ন করেছে তারণ বেগ কত। সো ইলেকট্রন ঘনত্ব এবং প্রবাহ ঘনত্ব থেকে তারণ বেগ বের করতে হবে, এবং ক্যালকুলেটর ছাড়া 30 সেকেন্ডের মধ্যে। সো দেখো, আমরা সবাই জানি প্রবাহ ঘনত্ব যে ইজ ইকুয়াল টু এন ভি ই। ওকে, তাহলে ভি মানে কত? তারণ বেগ ভি মানে কত? ভি মানে হচ্ছে ভিটাকে রেখে বাকিদেরকে পাঠিয়ে দাও, জে ডিভাইডেড বাই এন ই। এখন যে কত দেওয়াই আছে প্রবাহ ঘনত্ব, যে কত? 8 × 10⁻6। এন কত? ইলেকট্রন ঘনত্ব কত? 5 × 10⁻19। -19 না, মুছে ফেলো, -19 মুছে ফেলো, এটা 19, শুধু 19 শুধু 19। আচ্ছা, ইলেকট্রনের চার্জ কত? ইলেকট্রনের চার্জ কত? 1.6 × 10⁻19। ইলেকট্রনের চার্জ 1.6 × 10⁻19। আর আমাকে ইলেকট্রন ঘনত্ব দিয়েছে এত। এবার ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন করো, তাহলে তুমি তারণ বেগ পেয়ে যাবে। সো তারণ বেগ ভি ইজ ইকুয়াল টু জে বাই এনই। এখন দেখো, এখানেও 19 আছে, এখানে -19 আছে। 19 -19 চলে যাবে, আল্লাহর খাস রহমত। তাহলে 5 দিয়ে 1.6 আছে, 1.6কে 5 দ্বারা গুণ করো। 1.6কে 5 দ্বারা গুণ করলে 8 পাওয়া যায়, কারণ 5 16 80। 5 16 80, তো এটা তো 16 না, এটা তো 1.6, তাহলে 8। উপরে কত? 8 × 10⁻6। তাহলে 8 এবং 8 চলে যাবে, 10⁻6 হবে তারণ বেগ। হিউজ পরিমাণ বেগ কিন্তু তারণ বেগটা, 10⁻6 হবে তারণ বেগ। এই তাহলে তারণ বেগের ফর্মুলা এখান থেকে মোটামুটি চলে আসে। এই ধরনের ম্যাথগুলো পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, আশা করি মোটামুটি অনেকগুলো টেকনিক তোমরা শিখে নিচ্ছ, খুবই কাজে দেওয়ার টেকনিক এগুলো। আজকে এটুকুই থাকবে, এরপর আমাদের আগামী ক্লাসে আমরা বাকিটা পড়াবো। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।